নমস্কার বন্ধুরা, 22শে জানুয়ারি 2024 উত্তরপ্রদেশের ছোট্ট শহর অযোধ্যা কেন্দ্রবিন্দুতে যেখানে প্রতিষ্ঠিত হতে চলেছে রামলালা। 1990 সালে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে যে রথযাত্রা বা রাম জন্মভূমি আন্দোলন শুরু হয়েছিল, 1992 সালে 6 ডিসেম্বর তা হিংসাত্মক রূপ নিয়েছিল। করসেবকরা 6 ডিসেম্বর 1992 সালে আজ যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে ছিল বাবরি মসজিদ, যার কাঠামো সেদিন ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সুদীর্ঘ 500 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের শান্তিপূর্ণ সমাধান কি ঘটল এই প্রতীক্ষিত রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে? মন্দির নির্মীয়মান কমিটির সভাপতি নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহ সহ নিচের অংশ তৈরি হয়ে গেলেও মন্দিরের উপরের দুতলা শেষ হতে 2024 সাল শেষ হয়ে যাবে। অসম্পূর্ণ মন্দিরে আদৌ এভাবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা যায় কিনা তার জন্য প্রশ্ন তুলেছেন অনেকেই। চলুন এই ভিডিওয় রাম মন্দির প্রতিষ্ঠা ও তার ইতিহাস সম্বন্ধে বিশদে জানার চেষ্টা করব। ঐতিহাসিক তথ্য অনুসারে 1528 সালে মুঘল সম্রাট বাবরের তত্ত্বাবধানে অযোধ্যায় স্থাপিত হয় বাবরি মসজিদ। কিন্তু হিন্দু পুরাণ গ্রন্থের রামায়ণের অযোধ্যাকে শ্রীরামচন্দ্রের জন্মভূমি হিসাবে মানা হয়। রামের পুত্র কুশ, যিনি পরবর্তীকালে অযোধ্যা নগরীকে পুনরায় গড়ে তোলেন, যে তত্ত্ব ঐতিহাসিক গ্রন্থ কালিদাসের রঘুবংশম গ্রন্থে দেখতে পাওয়া যায়। ব্রিটিশ শাসনকালে 1853 সাল নাগাদ রাম মন্দির ও বাবরি মসজিদের পার্শ্ববর্তী জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা দেখতে পাওয়া গিয়েছিল। 1859 সালে ব্রিটিশ সরকার সেই দাঙ্গা রুখতে হিন্দু মুসলিমদের মধ্যে উপাসনা স্থল নির্দিষ্ট করে দেয়। 1885 সালে মহন্ত রঘুবীর দাস বিতর্কিত কাঠামোর বাইরে সামিয়ানা খাটিয়ে রামলালার মূর্তি স্থাপনের আর্জি জানিয়ে ফৈজাবাদ আদালতে দ্বারস্থ হন। ব্রিটিশ কোর্ট এই আবেদন গ্রহণ করেনি। 1934 সালে অযোধ্যা ও শাহজাহানপুরে পুনরায় ধর্মীয় দাঙ্গা শুরু হয়, যে দ্বন্দ্বে মসজিদের কিছু অংশ নষ্ট হয়। 1944 সালে সুন্নি ওয়াকফ কমিশন বাবরি মসজিদের জায়গাকে সুন্নি প্রপার্টি বলে ঘোষণা করে দেয়। যেহেতু বাবর একজন সুন্নি মুসলিম, সেহেতু সুন্নি বোর্ডের অধীনে এই স্থান আসা উচিত। 1947 সালে স্বাধীনতার পরে 1949 সাল নাগাদ বিতর্কিত কাঠামোর মূল গম্বুজের নিচে রামলালার মূর্তি প্রকট হয়। পুনরায় বিবাদ প্রকাশ্যে আসে। তৎকালীন সরকার বিবাদকে রদ করার জন্য এই প্রাঙ্গণকে নিষিদ্ধ করে দেয়। 1950 সালে পুনরায় মামলা কোর্টে আসে, যেখানে রামলীলার মূর্তি ও সেই বিতর্কিত জায়গায় হিন্দুদের পুজো করার অনুমতি চায়। 1959 সালে বিতর্কিত জমির মালিকানা চেয়ে আদালতে আবেদন করে নির্মোহী আখড়া। অন্যদিকে 1961 সালে ইউপি সুন্নি ওয়াকফ বোর্ড বিবাদের জায়গার উপর অধিকারের জন্য ও সেই জায়গায় রামলালার মূর্তি সরানোর জন্য আদালতে আবেদন করে। 1986 সালে ফৈজাবাদ জেলা কোর্টের বিচারক কৃষ্ণমোহন পাণ্ডে 1 ফেব্রুয়ারি 1986 সালে এক ঐতিহাসিক রায় দেন, যে বিবাদের ফলে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল সেই তালাকে খোলার নির্দেশ দেন এবং হিন্দুদের পুজো করার অনুমতিও দেন। 1989 সালে ফৈজাবাদ জেলা আদালত থেকে বিষয়টি এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। 1989 সালে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে রাম মন্দিরের উপর বিশেষ গুরুত্ব দেয়, যাতে 85টি সিটের সাপোর্ট নিয়ে ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী হন। এই উৎসাহকে অগ্রসর করার জন্য বিজেপির তৎকালীন অধ্যক্ষ লালকৃষ্ণ আদবানি শ্রীরাম রথযাত্রা আয়োজন শুরু করেন। 1990 সালে সেপ্টেম্বর মাসে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপি রাম জন্মভূমিতে রাম মন্দির স্থাপনের জন্য অভিযান চালায়। লালকৃষ্ণ আদবানি 1992 সালে যে রথযাত্রা শুরু করেন তা সোমনাথ মন্দির থেকে অযোধ্যা অবধি ছিল। এই রথযাত্রায় বিপুল সংখ্যক মানুষ যোগ দেন। কেন্দ্রীয় সরকার এই রথযাত্রাকে আটকাতে চাইলেও পারেনি। এর পিছনে ছিল মূল কারণ, যেটা সরকারের উপর সমর্থন প্রত্যাহার করে নেওয়ার বিজেপি। অন্যদিকে উত্তরপ্রদেশের সরকার এই রথযাত্রাকে আটকানোর জন্য সারা রাজ্যে বন্ধ ঘোষণা করেন, কিন্তু কর সেবকরা পায়ে হেঁটে, কেউ কেউ সরয়ূ নদী সাঁতারে পার করে অযোধ্যায় পৌঁছায়। উত্তরপ্রদেশের পুলিশ ও কর সেবকদের মধ্যে বহুবার ধস্তাধস্তি হয়। তা সত্ত্বেও কর সেবকরা 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে। এর ফলে সারা দেশ জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। এক রিপোর্ট অনুসারে প্রায় 2000 মানুষ মারা গিয়েছিলেন এই দাঙ্গায়, যার ফলে বিবাদের কেন্দ্রকে ভিত্তি করে আইনি প্রক্রিয়া পুনরায় শুরু হয়। 2002 থেকে এলাহাবাদ হাইকোর্টে যে বিবাদের জমিকে মালিকানা কে তাকে কেন্দ্র করে যে শুনানি চলছিল, 2010 সালে তার রায় দেন, যেখানে বিবাদের জমিকে মোট 3টি ভাগে ভাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম 1/3 অংশ রাম জন্মভূমিকে কেন্দ্র করে হিন্দুদের দেওয়া হয়েছিল, পরবর্তী 1/3 অংশ নির্মোহী আখড়াকে দেওয়া হয়েছিল, বাকি 1/3 অংশ মুসলিম পক্ষকে দেওয়া হয়েছিল। 2011 সালে সুপ্রিম কোর্ট অনুসন্ধান করে এবং এলাহাবাদ হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দেন। 9 নভেম্বর 2019-এ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেন, এই বিবাদের পরিসমাপ্তি ঘটান, যেখানে রামলালাকে সম্পূর্ণ মালিকানা প্রদান করে। মন্দির নির্মাণের জন্য 3 মাসের মধ্যে ট্রাস্ট বোর্ড গঠনের কথাও বলেন নরেন্দ্র মোদীর সরকারকে। অন্যদিকে মুসলিম পক্ষকে মসজিদ বানানোর জন্য 5 একর জমি অযোধ্যার মধ্যে কোনো মহত্বপূর্ণ জায়গায় দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেয়, যার পর থেকে শুরু হয় রাম মন্দির নির্মাণ কার্য।
2020 সালে 5ই আগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে মন্দির পরিচালনার দায়িত্বে ছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। 2.7 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে এই রাম মন্দির, যার পুরো এলাকার পরিমাণ 57,000 বর্গফুট। মন্দিরের উচ্চতা 161 ফুট। লোহার স্থায়িত্ব যেহেতু কম, অর্থাৎ 80 থেকে 90 বছর, সেহেতু এই মন্দিরে কোথাও লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ মন্দিরে সিমেন্ট বা লাইম মর্টারও ব্যবহার হয়নি, শুধুমাত্র উচ্চমানের গ্রানাইট পাথর, বালি পাথর এবং মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির। মন্দিরে রয়েছে ভূমিকম্প নিরোধক ব্যবস্থা। মন্দিরের চার কোণে রয়েছে 4টি মন্দির। সেই মন্দিরে যে দেবদেবীর অধিষ্ঠান তারা হলেন সূর্য দেবতা, দেবী ভগবতী, গণেশ ও শিব। এছাড়া মন্দিরের উত্তর ও দক্ষিণের দিকে রয়েছে দেবী অন্নপূর্ণা ও হনুমান মন্দির। মন্দির তৈরিতে মোট খরচ হয়েছে 1800 কোটি টাকা। এই টাকার কিছু অংশ সংগৃহীত হয়েছে সাধারণ জনগণের কাছ থেকে। 2019 সালে কোভিড মহামারীর সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা সারা দেশ জুড়ে রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করেছিল। এছাড়াও সেই সময় গ্রামে গ্রামে চাল সংগ্রহ করা হয়েছিল, যে চালকে হলুদ ও ঘি মাখিয়ে অক্ষত চালের ছোট ছোট প্যাকেট তৈরি করা হয়েছে। 2024 সালে রাম মন্দির উদ্বোধনের যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তার সঙ্গে সেই অক্ষত চালের প্যাকেটও দেওয়া হচ্ছে। দুটি ইন্টারেস্টিং ফ্যাক্টস জানিয়ে রাখি আপনাদের। প্রথমত, রাম মন্দিরের জন্য যে তালা ও চাবি তৈরি হয়েছে তার ওজন 400 কেজি। তৈরি করেছেন আলিগড়ের বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা ও তার স্ত্রী রুক্মিণী শর্মা। দ্বিতীয়ত, বিশ্বের সবথেকে দামি রামায়ণ, যা রাম মন্দিরের আদলেই 3তলা বাক্সে তৈরি করা হয়েছে, যার দাম 1,65,000 টাকা। এই বইয়ের ওজন 45 কেজি। সেই বই এমনভাবে তৈরি করা হয়েছে আগামী 400 বছর ধরে বইয়ের পাতার কোনো ক্ষতি হবে না। যে বইয়ের কাগজ ফ্রান্স থেকে এবং ছাপার কালি জাপান থেকে আমদানি করা হয়েছে। অযোধ্যা রাম মন্দির আর নিছক রাম মন্দির থাকছে না, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু অন্য আঙ্গিকে দেখলে বিপরীত ছবি ফুটে উঠছে। উত্তরপ্রদেশের ছোট শহরটি রাতারাতি জনসমাগমের কেন্দ্র হয়ে ওঠায় সেখানকার বাসিন্দাদের আখের কতটা লাভ সে প্রশ্ন উঠছে। সরকার ভক্তিপথ ও রামপথ নির্মাণে বাস্তুচ্যুত প্রায় 3500 পরিবার, তারা এখনও যথাযথ ক্ষতিপূরণ পাননি। অযোধ্যার পরিকাঠামোর উন্নতি প্রকল্পে নেওয়া হয়েছে অযোধ্যা মাস্টার প্ল্যান, যে পরিকল্পনা শেষ হবে 2031 সালে। যেহেতু অযোধ্যার জমির বাণিজ্যিক গুরুত্ব এক লাফে অনেকটাই বেড়েছে, সেহেতু যোশীমঠের বিপর্যয় থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ উত্তরাখণ্ডের যে ভূমিধস তা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল শহরের ধারণ ক্ষমতার নিরিখে শহরের জনসমাগম নিয়ন্ত্রণ। অযোধ্যার মতন একটি ছোট্ট শহরে প্রত্যাশিত জনঘনত্ব কিংবা যানঘনত্বের চাপে গোটা শহরের পুরো পরিকাঠামো ভেঙে পড়তে পারে। সরকারি তথ্য অনুযায়ী সেই শহরের 1/3 মানুষের বাড়িতে কলের জল পৌঁছায়নি। এই মুহূর্তে অযোধ্যা শহরের যে পরিমাণ হোটেল, ধর্মশালা কিংবা হোমস্টে আছে, সেগুলিতে প্রত্যাশিত জনসমাগমের চাহিদা মাত্রা পূরণে অপারগ। এছাড়া রয়েছে বিপন্ন নিকাশি ব্যবস্থা। এর কারণ শহরের পাশ দিয়ে সরয়ূ নদী বয়ে গেলেও শহরের কলের জল আসে নদী থেকে, গভীর নলকূপ থেকে পাম্প করে টেনে তোলে। মন্দির নির্মাণের পর দর্শনার্থীর সংখ্যা দিনে 4 থেকে 5 লক্ষ হবে বলে অনুমান করা হচ্ছে। যদি তা হয়, জলের চাহিদা বাড়বে 5 থেকে 6 গুণ। এই দর্শনার্থীদের বিপুল জলের ও শৌচালয়ের যোগান দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে স্বাস্থ্য বিপর্যয় হবে অনিবার্য। এছাড়া অযোধ্যায় নতুন বিমানবন্দর গড়তে যে জমি অধিগ্রহণ করা হয়েছে তা নিয়েও রয়েছে বিতর্ক। কারণ অধিগৃহীত জমিতে বিমানবন্দরের পরিকাঠামো গড়তে গিয়ে বুঝে গেছে সেই শহরের অন্যতম নিকাশি খাল তিলকি গঙ্গার একাংশ। অযোধ্যার মূল শহরের ভৌগোলিক এলাকার পরিমাণ 133 বর্গ কিলোমিটার, যার চারপাশের 875 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি হয়েছে অযোধ্যা উন্নয়ন পর্ষদ। শহরের দুটি মূল রাস্তা রামপথ ও ভক্তিপথ নির্মাণের ধাক্কায় শহরের প্রাণকেন্দ্র থেকে বাস্তুচ্যুত হয়েছেন 3500 পরিবার। ভাঙা পড়েছে 30টি মন্দির, 8টি মসজিদ। সেই বাস্তুচ্যুত মানুষদের মেলেনি উপযুক্ত ক্ষতিপূরণ, জোটেনি পুনর্বাসন। নতুন সৃষ্টিতে পুরাতনের ধ্বংস না করে পুরাতনকে জিইয়ে রেখে নতুনত্বের প্রতিষ্ঠার স্বাদই আলাদা। সময়ই বলবে রাম মন্দির প্রতিষ্ঠার সাফল্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।